এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। সদ্য এইচএসসি পাশ করা নওরির সাথে তার সৎ মা ৪৫ বছর বয়সী আদবুড়োর সাথে বিয়ে ঠিক করেন। এমতো অবস্থায় বিপত্তি হয় আরেক দিকে। নওরির বড় বোনের প্রেমিকের মা নওরির জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে। নওরি পড়েছে এবার দুই পরিবারের মাঝখানে। মহিলা এসেই তার ক্ষমতার জোর দেখিয়ে সেই আদবুড়োকে ভাগিয়েছে এবং সরাসরি নওরির সৎ মায়ের উদ্দেশ্যে বলেছে, যত টাকা লাগে আমি দেব, তাও নওরি আমার ছেলের বউ হবে। নওরি বুঝল না সে মেয়ে নাকি হাটের কোনো ক্রয় বিক্রয়ের পশু। এই পরিবারের থেকে সে যথেষ্ট অবহেলা পেয়েছে, তাই বলে যে কেউ তাদের বাসায় এসে নওরিকে কোরবানির পশুর মতো দরদাম করবে, এটা কোথাকার নৈতিকতা। বড় আপার প্রেমিককে চিনে নওরি, তাদের এলাকারই আকবর সাহেবের ছেলে, যথেষ্ট ভালো মানুষ সে। বড় আপাকেও ভীষণ ভালোবাসে, কিন্তু সময়ের ব্যবধানে আজ কী হলো, সে প্রেমিকের মা কিনা নওরির হাত চাইছে। বড় আপার নয়ন ভেজা ব্যতীত নওরির চোখে আর কিছুই পড়ল না। সেই থেকে দরজা আটকে রেখেছে, বের হচ্ছে না। নিজেকে বড্ড একা লাগছে নওরির। সে মহিলা তার হাতে মোটা একজোড়া বালা পরিয়ে দিয়ে গেছে। সময় কতটা প্রতিকূলে আজ। এই বালা জোড়া পরার কথা ছিল বড় আপা রাফিয়ার, আর পরল নওরি। নিজেকে নিজের কাছে বড্ড ছোট লাগছে তার। নওরির বাবা 2 বিয়ে করেছেন। নওরি আর রাফিয়া আপা হচ্ছে তার প্রথম পক্ষের সন্তান, অর্থাৎ নওরির মা মারা যাওয়ার পরপরই বাবা দ্বিতীয় বিয়ে করেন, যেন 2 বোন একাকিত্বের সময় পার না করে, তাদের কেউ আগলে রাখে। কিন্তু ছোটবেলায় নওরির গায়ের রং ছিল একটু চাপা, তাই সৎ মা খুব একটা কাছে টানত না তাকে। নিজের সন্তান না থাকায় এবং রাফিয়া বেশ বড় ফর্সা হওয়ায় সৎ মা তাকেই বেশি ভালোবাসতেন, নিজের মেয়ের মতো ভাবতেন। নওরি তখন থেকেই থাকতো অবহেলিত। সৎ মায়ের ভালোবাসায় আপাও যেন নওরিকে ভুলে গেছিল। সে যেন আলাদা কোনো দুনিয়ায় বাস করত। সবসময় হাসি খুশি আবদারের মাঝে থাকতো সে, আর নওরি রুমের এক কোনায় পড়ে থাকতো, কেউ খবরও নিত না। একসময় সৎ মায়ের চোখের বিষ হয়ে দাঁড়ালো সে। নওরিকে দেখলেই নাকি মনে পড়ে নওরি তার সতীনের মেয়ে। বিষয়টা অদ্ভুত শোনালেও সৎ মায়ের চিন্তাভাবনা ছিল একদম ভিন্ন। ওদের 2 বোনকে সবসময় আলাদা নজরে দেখত। বাবাও একসময় আদর করা ছেড়ে দেয় তাকে, মুখ ফিরিয়ে নেয় নওরির থেকে। কতটা আকুল হয়ে থাকতো এক বাবার জন্যে, কিন্তু সেই বাবা একবার জিজ্ঞেসও করতো না মা কেমন আছো। ছোট থেকে গাধার খাটুনি খাটতো নওরি। বাড়ির সব কাজ সৎমা নওরিকে দিয়ে করাতো। কতবার যে স্কুল গ্যাপ গেছে তার ইয়ত্তা নেই। এর মাঝে সৎমা হঠাৎ সক্ষম হয় সন্তান জন্মদানে। সৎমায়ের আগেও বিয়ে হয়েছিল, কিন্তু সে সন্তান জন্ম দিতে অক্ষম থাকায় তার ডিভোর্স হয়ে যায়। তাই হয়তো সে হিসেবে বড় আপাকে আপন করে নিয়েছিল সে। সন্তান জন্ম দেওয়ার পর সৎমা আপাকেও ভুলতে শুরু করে দেয়, সবসময় নিজের মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে। তখন আপাও নওরির কাছে চলে আসে, তাকে সঙ্গ দেয়। ধীরে ধীরে কলেজ উঠল, আর রাফিয়া আপা ভার্সিটিতে উঠল। দুজনে পড়াশুনো ভালোই চলছিল। রাফিয়া নওরিকে সৎ মায়ের থেকে আগলে রাখত সবসময়। সৎমা আজও রাফিয়াকে কিছু বলতে পারে না, কারণ প্রথম মাতৃস্নেহ সে রাফিয়াকেই দিয়েছিল। তাই অত্যাচার কিছুটা নওরির কমে এসেছিল। একদিন জানতে পারলো রাফিয়া প্রেম করছে। রাফিয়াই জানায় নওরিকে। রাফিয়া ছবিও দেখিয়েছে ছেলেটার। প্রেমে পড়ার পর থেকে রাফিয়ার মুখে সবসময় ঝুলতো লাজুক হাসি। রাফিয়াকে দেখলে নওরির উদাসীন মন সবসময় ভাবত, আচ্ছা, প্রেমের রং কি এতটাই সুন্দর? প্রেম মানে কি আকাশচুম্বী সুখ? উত্তর মিলত না নওরির প্রশ্নের। তবে রাফিয়া সে ছেলেকে নিয়ে অনেক গল্প করত তার সাথে। নওরি বুঝতে পেরেছিল তাদের মধ্যে বেশ জমেছে। রাফিয়া বড় হয়ে আরও সুন্দরী হয়েছে, আর নওরি বড় হলে তার চাপা রংটা বিলুপ্ত হয়ে কিছুটা শুভ্রতে পরিণত হয়। নওরি আবার তার আপার মতো আহামরি সুন্দরী নয়। তাহলে কেন ওই মহিলা আপাকে ছেড়ে নওরিকে তার ছেলের বউ করার জন্য উঠে পড়ে লেগেছে? এর উত্তর অবশ্য নওরি পেয়েছেও। ড্রয়িং রুমে মহিলা যখন সৎ মায়ের সঙ্গে কথা বলছিল, তখন নওরি আড়ালে দাঁড়িয়ে কান পেতে শুনেছিল সেই মহিলার কথা। মহিলার কথাগুলো ছিল এমন, আমার ছেলের জন্য আমি কম বয়সী মেয়েকেই নিতে চাই। এরা ভদ্র এবং স্বামী ভক্ত হয়, সব মুখ বুঝে মেনে নিতে পারে। এছাড়া আমি তো শুনেছি আপনাদের কর্মকাণ্ডের কথা। মেয়েটার উপর দিয়ে তো কম ঝড় তোলেন না, তাই তো আজ
এক বুড়োর সাথে ওইটুখানি মেয়ের বিয়ে ঠিক করলেন? লজ্জা করলো না? রাফিয়া নওরি বড় হওয়া সত্ত্বেও নওরিকে বাদ দিয়ে সৎমা নওরিকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। রাফিয়াকেও বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু নওরির বাবা আহ্লাদি স্বরে প্রতিবাদ জানিয়েছিল বারবার। তিনি মেয়েকে বিয়ে দেবেন না, বরং মেয়ে পড়ছে পড়ুক, এমনটাই ছিল তার জবান। তাই তো রাফিয়া পড়ছে। কিন্তু নওরির বেলায় সবসময় ব্যতিক্রম ঘটনা ঘটে এই পরিবারে। নওরির বেলায় বাবা ছিল নিশ্চুপ, তার প্রতিবাদ কখনোই নিজের জন্য শুনেনি। এসব ভাবতে ভাবতেই নওরির চোখে জল ভিড় করলো। অনেকক্ষণ নিজেকে শক্ত রেখেছিল, কিন্তু আর কত, আর সম্ভব না তার পক্ষে। নওরির ভাবনার মাঝেই সুরভি অর্থাৎ সৎমায়ের সেই মেয়ে নাচতে নাচতে নওরির রুমে আসলো। মেয়েটি বর্তমানে ক্লাস 6-এ পড়ছে। নওরিকে মাথা নত করে বসে থাকতে একগাল হাসলো, হাসি বজায় রেখে ঠাট্টা সুরে বলল, কি গো আপু, তোমার তো বুড়োর সাথে বিয়ে হচ্ছে। আচ্ছা, ওই আঙ্কেলকে কি চাচা ডাকবা নাকি খালু? বয়সে তো অনেক বড়, তোমার নাম ধরে তো ডাকতে পারবা না। সুরভি এবার ফিক করে হেসে দিল, যেন নওরিকে খোঁচা মেরে সে বেশ আনন্দ পাচ্ছে। সুরভির কাণ্ডে নওরি বেশ বুঝেছে তার সৎমা সুরভিকে বিয়ে ভাঙার কথা জানায়নি, নয়তো সুরভির এভাবে উড়ার কথা নয়। নওরি আগের মতোই চুপ করে রইল, বরং নীরব থাকাটাই শ্রেয় মনে করল। এতে সুরভি ভাবল বেদনায় নওরির মুখে কুলু পেটেছে। সুরভি নওরিকে তুচ্ছ করে হাসতে হাসতে প্রস্থান করল। সুরভি চলে যেতেই নওরি হাতের উল্টো পিঠে তার ভেজা গাল এবং চোখ মুছল। বিকাল হয়ে এসেছে। নওরি এদিক ওদিক তার পোষা বিড়ালটাকে খুঁজল। একটা অদ্ভুত শব্দ পাচ্ছে অনেকক্ষণ ধরেই, তবে বিষয়টা মনোযোগ দেয়নি নওরি। হঠাৎ পর্দা বেশ নড়চড় করছে। ব্যাপার কি? জানালা তো বন্ধ, এছাড়া বাতাস আসলেও কি এভাবে নড়ে নাকি পর্দা? নওরি গিয়ে পর্দা টান দিতেই দেখলো ফ্রিসা জানালার লোহার শিকের সাথে ঝুলে আছে। এতক্ষণে বুঝলো অদ্ভুত শব্দের উদয় কোথা থেকে হয়েছে। ফ্রিসা নওরির পোষা বিড়ালের নাম, তাই ছাই এবং সাদা কম্বিনেশন বিড়ালটির গায়ের রং, গায়ের লোমও তার অতিরিক্ত। নওরি এক নিমিষে ফ্রিসাকে কোলে নিয়ে বলে, তোর বড় নখ দিয়ে কাছে ঘষলেও কাজ হবে না, ওই জানালা খুলবে না। মাছের গন্ধ আমিও পেয়েছিলাম, তাই বলে তুই কাছে হামলা দিবি? তোরে মাছ খাওয়াই না। ফ্রিসা চোখ মুখ গম্ভীর করে রইল। এতে নওরির মুখে স্মিত হাসি ফুটল। রাতে হঠাৎ রাফিয়া নওরির রুমে আসলো। রাফিয়াকে দেখে নওরি বেশ চমকালো, ভরকালো। সারাদিন তো রাফিয়া রুম থেকে বের হয়নি, তাহলে হঠাৎ তার রুমে কি করছে? তাও নওরি কিছুটা স্বস্তি বোধ করলো এই ভেবে যে তার আপা রুম থেকে বেরিয়েছে। নওরি জোরপূর্বক হাসার চেষ্টা করলো। নওরি বসেছিল বিছানায়। রাফিয়া নওরির সামনে মূর্তির মতো করে দাঁড়ায়। নওরি আপাতমস্তক রাফিয়াকে পর্যবেক্ষণ করে বলে, আপা তুমি ঠিক আছো? উত্তর নেই রাফিয়ার পক্ষ থেকে। সে এক মনে নওরির হাতের সোনালি বালা জোড়ার দিকে তাকিয়ে আছে। রাফিয়ার সে শান্ত দৃষ্টিতে নওরি ভরকালো। মন বলছে রাফিয়ার এরূপ শান্ত ভঙ্গি বিরাট কোনো ঝড় বইয়ে আনছে। ঠিক হলো তাই। রাফিয়া হঠাৎ নওরির হাত থেকে জোর করে সে বালাগুলো খুলতে লাগলো। বেকায়দায় চুড়িগুলো খোলার চেষ্টা করলো, কারণ নওরির হাতে কয়েকবার চাপ খেলো। ব্যথায় কুঁকড়ে ওঠে সে। সেদিকে রাফিয়ার খেয়াল নেই। সে মুখশ্রী লাল করে বারংবার কয়েকটি বাক্য আওড়াচ্ছে। অধিকার নেই, কোনো অধিকার নেই তোর এসব পড়ার, এগুলো আমার অধিকার, তুই আমার অধিকার কেড়ে নিতে পারবি না, আমি বেঁচে থাকতে তো একদমই না, দে এগুলো খুল। ব্যথায় যন্ত্রণায় নওরির চোখ ঝাপসা হয়ে এসেছে। নওরি অনুনয়ের স্বরে বলছে, আপা ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি, খুলে দিচ্ছি আমি, তাও আমায় ছাড়ো, দোহাই লাগে। নওরির কাতর কণ্ঠের অনুনয় শুনেনি রাফিয়া। নিজে জোর করে বালা দুটো খুলেই তবে ক্ষান্ত হলো। নওরির হাত লালচে দাগ পড়েছে। নওরি ফোপাচ্ছে আর তার হাত জোড়াকে উল্টে পাল্টে দেখছে। সে কেন দোষ না করে সত্ত্বেও কেন এত কষ্ট পাচ্ছে, কেন এত শাস্তি পাচ্ছে? ব্যথায় যন্ত্রণায় নওরির চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করছে। রাফিয়া বালাগুলো নিজ হাতে পরে নিল, অতঃপর কি মনে করে থমথমে গলায় বলল, তুই পালিয়ে যা নরি। রাফিয়ার মুখে এরকম একটি বাক্য শুনে নওরি বিমূর্ত, স্তব্ধ। এমতো অবস্থায় কীরকম প্রতিক্রিয়া করা উচিত তা নওরির মস্তিষ্ক বুঝে উঠতে ব্যর্থ। হতবাক হয়ে তাকিয়ে রয় রাফিয়ার পানে। রাফিয়া নির্বিকার ভঙ্গিতে চুড়িগুলো দেখছে, হাতড়াচ্ছে। পালিয়ে যাবে,
পালিয়ে যাবে কোথায়? কোন নীড়ে সে নিজের আশ্রয় করে নেবে? যুগ এখন কালো হৃদয়ের মানুষে ভর্তি। স্বার্থপরতা দুনিয়া অন্ধ। যেখানে নিজের পরিবারই তাকে ময়লার মতো করে ডাস্টবিনে ছুটছে, সেখানে বাহিরের দুনিয়া থেকে কিছু প্রত্যাশা করা নেহাতি বা বোকামি বই কিছু নয়। মাথা ভন ভন করছে নওরির, খুব যন্ত্রণা দিচ্ছে সব। রাফিয়া তার হাত দুলাতে দুলাতে ধপ করে নওরির পাশে বসলো। কক্ষটিতে গাঢ় নীরবতা বিরাজ করছে। ঘুমট হয়ে আছে পরিবেশ। নরির চোখের পানি থমকে গেছে রাফিয়ার সেই একটি অবিশ্বাস্য বাক্য শুনে। রাফিয়া মিথ্যা চেষ্টা করছে হাতের বালার শব্দ শোনার জন্য, কিন্তু সেগুলোতে ঝুনঝুনি নেই, এটা মানতে বেজায় নারাজ সে। রাফিয়া আবার বলে ওঠে, তুই এখানে থাকলে আমি সব হারাবো। এই বিয়ে ভেঙে গেলে মা আবার কোনো আগবুড়ো আনবে তোর জন্য। তাই বলছি তুই পালিয়ে যা। তুই পালালে আমি আমার ভালোবাসাকে পাবো, আমার সব হবে। চাইলেই আমার এতদিনে তিলে তিলে বুনে রাখা স্বপ্ন ভাঙবে না। বোনের জন্য এটুকু করবি না? নওরি হাসল, তাচ্ছিলে বরা সে হাসি। আজ নিজের সবচেয়ে প্রিয় আপাকেও স্বার্থপর হতে দেখল সে। এটাই সে রাফিয়া আপা যে কিনা নিজের খাবারের ভাগ অবধি দিত নওরিকে। আজ সেই রাফিয়া আপা বলছে পালাতে। পালিয়ে কোথায় যাবে সে চিন্তা করার বিন্দুমাত্র আগ্রহ তার মধ্যে নেই। বাহিরের জগতে তার ছোট বোনটা কী করবে, কোথায় আশ্রয় নেবে, সেটাও ভাবার সময় নেই তার। মানুষ বড়ই অদ্ভুত। কিছু না করেও তার জন্য কৃতজ্ঞতা ফলাতে হবে, কি সুন্দর নৈতিকতা। নিজের প্রতি বড্ড তুচ্ছলতা অনুভব করলো নওরি। উপলব্ধি করলো মা ছাড়া এ দুনিয়ায় আপন কেউ নেই। কেউ মায়ের মতো তাকে আগলে রাখবে না। তোমার মা নেই তো দুনিয়ার কেউই তোমার পাশে নেই। সবাই মুখ ঘুরিয়ে নেবে সত্যপর্ণে। রাফিয়া পালিয়ে যাওয়ার কথা বলে রুম থেকে চলে গেল। শুধু একই জায়গায় স্থির হয়ে বসে রইল নওরি। শক্ত হতে হবে তাকে, ভীষণ শক্ত। নওরি যখন ভাবনায় বিভোর, তখন হুট করে কোথা থেকে ফ্রিসা নওরির কোলে গিয়ে বসলো। কোলে নওরির হাত দুটোর উপরই ফ্রিসা আলগোছে বসলো। হাতে চাপ লাগতেই নওরি ক্ষীণ আর্তনাদ করে উঠল। ফ্রিসা চোখ বড় বড় করে নওরির দিকে তাকালো। নওরি গলায় দম আটকে আস্তে ধীরে হাত জোড়া ফ্রিসার নিচে থেকে নিয়ে আসলো। বড্ড ব্যথা করছে হাত জোড়া, টনটনে ব্যথা। নওরি ভাঙা গলায় বলল, কোল থেকে নাম ফ্রিসা, হাতে মলম লাগাতে হবে। নরির কষ্টটা হয়তো কিছুটা অনুভব করলো ফ্রিসা। এক লাফে নিচে নেমে লেজ নাড়িয়ে হেঁটে বেড়ালো। এরপর চুপ করে বসে নওরিকে দেখতে লাগলো। পিট করে। সে রাতে নওরির আর খাওয়া হলো না। সেই দুপুরের পর থেকে কিছু পেটে পড়েনি তার। কেউ ডাক পর্যন্ত দেয়নি। সবাই নিজের জন্যে ব্যস্ত সবার স্থান থেকে। সারা রাত বারান্দায় বসে আকাশ পাতাল ভাবলো নওরি। চোখে মুখে ঘুমের ছিটে ফোটাও নেই তার। এক পর্যায়ে দীর্ঘশ্বাস ফেলল, চাপা শব্দহীন দীর্ঘশ্বাস। নওরি অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো তার পোষা বিড়ালটার দিকে। বর্তমানে ফ্রিসা নওরির গা ঘেঁষে বসে আছে। ফ্রিসা হয়তো বুঝতে পেরেছে নওরির মনের ক্ষত, অসহায় ব্যথা। পুনরায় ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করলো নওরি। আজান দিচ্ছে। ফজরের ধ্বনিতে চারপাশে মুখরিত। নরি বুঝে উঠতে পারেনি যে তার ভাবনায় সারা রাত কেটে যাবে। মন বলল এখন আল্লাহর দরবারে বসতে হবে। একমাত্র তিনি ব্যতীত নরির দুঃখের কথা শোনার মতো কেউ নেই। নরি দেরি করল না। ফ্রিসার উদ্দেশ্যে বলল, ফ্রিসা ওঠ, নামাজ পড়তে হবে তো। ফ্রিসা পিট করে নরির দিকে তাকিয়ে রইল। চোখে তার একরাশ ঘুম, যেন নরির কথা বুঝতে পারেনি সে। নরি ফ্রিসাকে কোলে উঠিয়ে বিছানায় দিকে গিয়ে সেখানে বসিয়ে দিল। এতক্ষণ ব্যালকনিতে বসে আকাশ বিলাস করতে করতে সব কিছু ভাবছিল নরি। নরির মন খারাপের সঙ্গী এই বারান্দাই। আকাশ দেখতে ভালো লাগে। যদি পালিয়ে যায় তাহলে এই বারান্দা ছাড়া কিভাবে থাকবে সে? না, নরি সেসব ভাবতে চাইছে না। পালানোর কথা তো মোটেই না। ফ্রিসা নরির দিকে চোখ বড় বড় করে চেয়ে রইল। নামাজ পড়বো, এদিক সেদিক যাবি না। নরি ফ্রিসাকে শাসিয়ে ওয়াশরুমের দিকে অগ্রসর হলো। অজু করতে গিয়ে হাতে পানি লাগতে টনটনে ব্যথা আবারও টের পেল নরি। ব্যথায় চোখ মুখ খিচে রইল। কোনো রকমে অজু সেরে বেরিয়ে আসলো। জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো। নামাজ শেষে এতক্ষণ কঠিন হয়ে থাকা চোখ দুটো মুহূর্তেই কান্নায় ভেঙে পড়ল। ফ্রিসা নামাজরত অবস্থায় নরির কোলে অবস্থান করছে। নরি চোখের জল ফেলে তার জমানো সকল বেদনা আল্লাহর দরবারে বলতে থাকে। মোনাজাত শেষ করে ঝাপসা চোখে ফ্রিসার দিকে তাকালো। ফ্রিসা তার দিকে তাকিয়ে বারংবার মিয়াও মিয়াও করছে।
কতটা উত্তেজিত লাগছে তাকে। হঠাৎ নওরির দুফোঁটা জল গড়িয়ে ফ্রিসার গায়ে পড়ল। ফ্রিসা আঁতকে উঠে লাফ দিয়ে অন্যদিকে চলে আসলো। চোখ জোড়া তার বড় বড় নরি চোখ খেয়ে জল নিয়ে ফ্রিক করে হেসে দিল। আসলেই পাগল এই ফ্রিসাটা। নরির হাসির দিকে বোকার মতো তাকিয়ে আছে ফ্রিসা। ক্ষণে ক্ষণে লেজ নাড়াচ্ছে সে। নরি জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়ায়। জায়নামাজ ভাঁজ করে ড্রয়ারে রাখতেই বারান্দায় কিছু ভাঙার শব্দ হলো। নরি ভয়ে চমকে ওঠে। নরি ঘাড় বাঁকিয়ে পেছনে তাকালো। ফ্রিসার অবস্থান পর্যবেক্ষণ করে নিল। না, ফ্রিসা তো তার সাথেই আছে। তাহলে বিকট শব্দ আসলো কিভাবে? নরি মুহূর্তের জন্য ঘাবড়ে গেল। পর মুহূর্তে নিজেকে সামলে নিল। শক্ত হয়ে ফ্রিসার উদ্দেশ্যে বলল, বারান্দায় কি হচ্ছে? চল তো দেখি গিয়ে। নরি ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে গেল। ফ্রিসার নরির পিছু নিল। বারান্দায় গিয়ে দেখলো ছোট ইটের ঢিল। নরি বেশ চমকালো। আশেপাশে তাকিয়ে দেখলো তাদের ঠিক পাশের ছাদে দাঁড়িয়ে আছে মাহি আপু। ছাদটা নরির বারান্দার সাথে লাগোয়া। অনায়াসেই বারান্দা থেকে ছাদে আসা যাওয়া করা যায়। নরির বারান্দার এক পাশে গ্রিল দেওয়া আর অপর পাশে উন্মুক্ত। এই পাশে নরির বাবা গ্রিল লাগাবেন বলে আর তার লাগানোর সুযোগ হয়ে ওঠে না। আর এই উন্মুক্ত দিক দিয়েই মাহি আপুদের বাড়িতে আসা যাওয়ার পথ। অবশ্য এদিক দিয়ে বড় টিন দিয়ে দেওয়া হয়েছে যাতে কেউ আসা যাওয়া করতে না পারে। মাহি সেটাই সরিয়েছে। মাহিদের দোতলা কাজ চলছে। মাহি আপু স্মিত হেসে বলে, আমি ভেবেছিলাম মাঝরাত্রে আসবো, কিন্তু কখন চোখ লেগে গেল বুঝতে পারিনি। নরি বিস্মিত হয়ে শুধায়, রাতে আসার কি প্রয়োজন আপা? তুমি টিনটা সরিয়ে ফেললা কেন? মাহির মুখভঙ্গি এবার পাল্টে গেল। মুখশ্রী গুরুতর করে বলল, শুনলাম তোর নাকি বিয়ে হয়ে যাবে এক আদবড়োর সাথে। নরি যেন আসমান থেকে পড়ল। নরি যতদূর জানে বিয়ের ঘটনা পরিবারের মানুষ ছাড়া কেউ জানে না। তাহলে মাহি জানলো কি করে? সে নিজেও তো বলেনি। নরি মিয়ে যাওয়া কণ্ঠে বলে উঠে, কিন্তু আপু তুমি। তোর বোন ছোটটার থেকে শুনেছি, শুধু আমি কেন, সে তো পুরো মহল্লাকে বিয়ের কথা বলে বেরিয়েছে, একেবারে ঢাকঢোল ফিটিয়ে যাকে বলে। নরি এবার কী ধরনের প্রতিক্রিয়া করবে বুঝে উঠতে পারল না। এর মানে তো মাহি সত্যিটা জানে না। জানানো কি দরকার? মাহি কিছুক্ষণ থম মেরে নরির দিকে তাকিয়ে তাচ্ছিল সুরে বলল, তোর মা বুঝলাম সৎ, কিন্তু তোর বাবা তোর বাবার কি বিবেকবোধ লোপ পেল? কি করে পারছে তোর মতন এক সুন্দরী মেয়েকে ওরকম এক বুড়োর জীবনে ঝুলিয়ে তোর জীবন তছনছ করে দিতে? এখন উপায় কি আপু? আমি নিজেও কোনো বিয়ে করতে চাই না, তবে বিয়েটা। নরি কিছু বলার আগেই মাহি তাকে থামিয়ে দিল। নিজ উদ্যোগে বলতে লাগলো, সেই উপায় জানাতেই তো এসেছে এই ভোরবেলায়। নরির চোখ মুখ চিকচিক করে উঠল। ভীষণ আগ্রহ প্রকাশ করলো সমাধান জানার জন্যে। সে নিজেও জানতে চায় মাহির পরিকল্পনা কি। মাহি নরির চোখ মুখ দেখে বুঝেছে মেয়েটা ভেতরে ভেতরে কতটা পুড়ছে। বড্ড মায়া হলো নরির প্রতি। ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, পালিয়ে যা নরি। নরির আশার আলো যেন ধপ করে নিভে গেল। রাফিয়া আপার মতো মাহিও তাকে একই সমাধান দিল। পালিয়ে যাবে কোথায় সে? নরি মুখ ঘুচে বলে, আমার কোনো বুড়োর সাথে বিয়ে ঠিক হয়নি। বিয়ে ঠিক হয়েছে ফারিয়া আপার প্রেমিকের সাথে। প্রীতম ভাইকে চেনো? মাহি যেন বড় সড়ো শখ খেলো এ বাক্য শুনে। শেষ পর্যন্ত রাফিয়ার প্রেমিক, বড় বোনের প্রেমিক। মাহি চোখ কপালে তুলে বলে, বলিস কি? প্রীতম ওই মোড়ের আকবর আঙ্কেলের ছেলে না? নরি ইতিবাচক মাথা নাড়ায়। এদিকে মাহির মাথায় হাত। সব হিসেব মিলাতে মিলাতে বলে, এখন তুই কি করবি নরি? তোর তো সব দিক দিয়ে বিপদ। এ বিয়ে করলেও তুই সব হারাবি, আবার না করলেও তোর ওই মা তোকে আবার কারো ঘাড়ে চাপিয়ে দিবে। সবাই কেন করে তোকে নিয়ে মাতামাতি? মাহির শেষোক্ত প্রশ্নের উত্তর নরির কাছে নেই। নরির বুক চিরে বেরিয়ে এলো চাপা দীর্ঘশ্বাস। মাহি কপালে 2 আঙুল চালিয়ে বলে, তোর ফালানোই ঠিক হবে নরি। পালিয়ে যাব কোথায় সেটা ভাবলে না? সবাই বলছো পালাতে। মাহি বেশ চমকালো। ডান ভ্রু কিঞ্চিত কুঁচকে বলে, আমি ছাড়া আবার কে বললো? নরি হাসলো, তাচ্ছিলের হাসি। জড়ানো কণ্ঠে বলল, রাফিয়া আপা সেই বোন যে আমার সব থেকে আপন ছিল, সে এখন ভাবছে আমি এখানে থাকলে তার ভালোবাসাকে সে হারাবে। আজ ভালোবাসার বাজার থেকে সে ধাক্কা দিয়ে ফেলে দিল আমায়। খুব কষ্ট লাগছে মাহি আপু। আমার আপনজন আজ নিজেকে স্বার্থপরদের খাতায় নাম লিখিয়েছে।
মাহি বেজার মুখে নরির দিকে তাকালো। মাহির নরির থেকেও কয়েক বছরের বড়, তাও এই ছোট মেয়েটার বাস্তব অভিজ্ঞতা কষ্টের মাত্রা বেশি। একদম একা সে, যেখানে আপনরাই তাকে এভাবে ট্রিট করছে, বাকি পৃথিবী তাকে কি মূল্য দেবে? মাহি ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে, তুই ভাব নরে, তুই কি করবি? আমিও ভাবছি, যদি ফালানোই তোর কাছে সুবিধার লাগে তাহলে আমাকে বলবি, আমি ফুল সাপোর্ট দিব তোকে অন্যান্য সিদ্ধান্তেও। এখন তাহলে যাই। আমার যে কোনো সময় চাঁদে চলে আসবে। আচ্ছা মাহি আপু, তুমি যাও। মাহি বসা থেকে উঠে দাঁড়ায়, বড় টিনটা সাবধানে পাশ থেকে নিয়ে নরির বারান্দা ঢেকে দিল, ঠিক আগের মতো। বোঝার জো নেই যে এখান থেকে টিন সরানো হয়েছিল। মাহি হচ্ছে নরিদের প্রতিবেশী, এখানে বাড়ি করে থাকছে 2-3 বছর। রাফিয়ার চাইতে মাহির সাথে নরির সখ্যতা বেশি। মাহিদের বাসায় ভালো মন্দ রান্না হলে মাহি সেই ভাগ নরিকে দেয়, এমনকি নরির প্রত্যেক জন্মদিনে উপহারও দেয়। নরি নিজেও মনে রাখতে পারে না তার জন্মদিন, সেখানে মাহি ঠিক মনে রাখে প্রতি বছর। রাফিয়ার মতোই মাহির জন্য নরির হৃদয়ে জায়গা ছিল অনেকখানি। এখন সে মনে প্রাণে বিশ্বাস করে তার এই আপা একদম স্বার্থপরই নয়, কখনো হতেও পারে না। এখন বেলা 10টা। সমাধানের চিন্তা করতে করতে নরি ব্যথায় জর্জরিত, এক প্রকার ছটপট করছে এক মুঠো সুখের প্রত্যাশায়। এসব ঝামেলা একদমই নিতে পারছে না সে। কেন প্রীতমের মা নরিকেই পছন্দ করলো? আর প্রীতম, সে যদি রাফিয়াকে ভালোবাসে তাকে, তাহলে সে কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? কোনো উত্তর নেই নরির মস্তিষ্কে। মস্তিষ্ক খালি হয়ে যেন খা খা করছে। নরির বাসন সব ধুয়ে লিভিং রুমে চলে গেল। সৎমা সুরভিকে নিয়ে স্কুলে গেছে, আসতে আসতে বাজবে 11টা। এজন্যই লিভিং রুমে আসার সাহস পেয়েছে সে। সিলিং ফ্যানটা ছেড়ে সোফায় গিয়ে ধপ করে বসে পড়ল। পরপর বেরিয়ে আসছে ক্লান্তির নিঃশ্বাস। ফ্রিসা হয়তো এতক্ষণ নরির ঘরেই ছিল। মিনিট খানেকের মধ্যে সেও ছোট ছোট পায়ে লিভিং রুমে চলে আসলো। আপাতত ফ্রিসা খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখছে, যেন খাবার দেখলেই হামলা চালাবে। নরি চোখ বন্ধ অবস্থাতেই ফ্রিসার উপস্থিতি টের পেল, তবে কোনো প্রতিক্রিয়া করল না সে। সিলিং ফ্যানের ঠান্ডা বাতাস নরির ক্লান্তিমাখা মুখমণ্ডল জুড়ে ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ কি মনে হতেই নরির চোখ মেলে তাকালো, দ্রুত নিজের বসার স্থান ঠিক করে সিলিং ফ্যান বন্ধ করে বেরিয়ে পড়ল। ফ্রিসা তখনও লিভিং রুমে নির্বিকার হয়ে হেঁটে চলেছে। নরি রাফিয়ার রুমে গিয়ে উকি দিল। রাফিয়া ঘুমে কাত, তার পাশেই ফোন আছে। নিশ্চয়ই সারা রাত প্রীতম ভাইয়ের সাথে কথা বলেছে, অথবা বলেনি। নরি নিশ্চিত হতে পারছে না, যদি প্রীতমের সাথে কথা হয়ে থাকে তাহলে প্রীতম কিছু বলেছে। হঠাৎ হৃদয়ে ভীষণ ব্যাকুল এবং উত্তেজিত হয়ে পড়ল। মস্তিষ্কে চক্রীর মতো ঘুরতে লাগলো একগাদা প্রশ্ন। কিন্তু রাফিয়া তো ঘুমে, কি করবে সে? কলিং বেলের শব্দে ধ্যান ভাঙে নরির। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10:30 বাজছে। এত দ্রুত সৎমা এসেছে নাকি? নরি বুকে থুতু দেওয়ার ভঙ্গি করে সদর দরজায় দিকে এগিয়ে গেল। কোনো রকমে মাথা ওড়না পেঁচিয়ে দরজা খুলতেই দেখে সৎমা দাঁড়িয়ে আছে। নরির দিকে কঠিন চাহনি নিক্ষেপ করে ভেতরে প্রবেশ করলো। নরি দরজা লাগিয়ে আলতো স্বরে বলল, এত তাড়াতাড়ি আসলেন যে? জ্যাম ছিল না। সৎমায়ের কাট কাট কণ্ঠস্বর। নরি আর কোনো প্রশ্ন করলো না। সৎমা লিভিং রুমে চলে গেলেন। যেতে যেতে বললেন, আমার জন্যে ঠান্ডা পানি মিশিয়ে 1 গ্লাস ট্যাং শরবত আনিস তো। নরি বিনা বাক্যে দ্রুত পায়ে কিচেনে চলে গেল। ট্যাঙ্ক বানানো ধরতেই সৎমায়ের চিৎকার শুনতে পেল সে। সৎমা রীতিমতো চেঁচিয়ে নরিকে ডাকছে। নরি আতকে উঠে দ্রুত লিভিং রুমে ছুটে গেল। সেখানে গিয়েই উপস্থিত হতে সৎমা উচ্চস্বরে বাণী ছুড়ল, তোর এই বান্দর বিড়ালটা এখানে কি করছে? তুই লিভিং রুমে এসেছিলি? নরি আমতা আমতা করে বলল, কেন আসবো মা? না আসলে এই বিড়ালটাকে সরা, আমি যেন একে আমার ত্রিসীমানায় না দেখি। ফ্রিসা কেমন গম্ভীর নজরে তাকিয়ে আছে সৎমায়ের দিকে। তার চাহনি দেখেই বোঝা যাচ্ছে সে একদম পছন্দ করে না সৎমাকে। তাও সৎমাকে জ্বালাতে 2 পা আগাতেই নরি ওকে কোলে তুলে নিল। ফ্রিসা ক্ষীণ স্বরে মিয়াও করে উঠল। নরি কিছু না বলে দ্রুত ফ্রিসাকে নিয়ে চলে গেল। 11টা নাগাদ নরি রেডি হয়ে সৎমায়ের সামনে আসলো। ফ্রিসাও তার পাশে আছে। সৎমা তখন চায়ের কাপে সুখের চুমুক বসাচ্ছিলেন। নরিকে দেখে তার ভ্রুদয় কুঁচকে গেল। কপালে 2-1টি সূক্ষ্ম ভাঁজ পড়ল, বিরক্তির ভাঁজ। কি ম্যাডাম, এত সাজগোজ করে কই যাচ্ছ? ফ্রিসার খাবার শেষ হয়ে গেছে, তাই ক্যাট ফুড কিনতে যাচ্ছি। সৎমা ফোঁস করে নিঃশ্বাস ফেললেন, কণ্ঠে তুচ্ছতা ফুটিয়ে শুধায়, পাইছে এক বেশাত, নিজে খাইতে পারে না
আবার এর জন্য খাবার কিনতে যাচ্ছি। যত সব আজে বাজে কাজ। নরি চুপ করে গেল। সৎমায়ের কণ্ঠস্বর শুনে বোঝা যাচ্ছে সে বহু কষ্টে তার ক্রোধ দমিয়ে রেখেছে। কারণটা নরি পুরোপুরি ধরতে না পারলেও কিছু আন্দাজ করেছে। হয়তো প্রীতমের মা কিছু বলে গেছে, নয়তো এরকম আচরণ অন্তত সৎমায়ের স্বভাবপূর্ণ নয়। নরি মিনিট খানেক ভেবে চুপ থেকে বলল, যাই। যা তো, যেখানে খুশি যা, তাও কানের সামনে ঘ্যান ঘ্যান করবি না। চা খাচ্ছি, মুড নষ্ট হওয়ার আগেই আমার চোখের সামনে থেকে সর। ফ্রিসের ইচ্ছে হলো নিজের ভারী ল্যাজ দিয়ে সৎমায়ের চায়ের কাপে বাড়ি দিতে, তারপর গরম চা গিয়ে পড়বে সৎমায়ের ল্যাজের শরীরে। দারুণ হতো। নরি ফ্রিসাকে নিয়ে দ্রুত বেরিয়ে পড়ল। খামাখা দাঁড়িয়ে থেকে কাজ নেই। সত্যি বলতে নরির হাতে এক আনাও নেই। সে মিথ্যে বলে বাসা থেকে বেরিয়েছে, মূলত মাহির সাথে দেখা করার জন্যই বেরিয়েছে। মাহিদের বাসায় এসে দরজায় কড়া নাড়তে কিছুক্ষণের মাঝে মাহির মা এসে দরজা খুলে দিলেন। নরি তাকে দেখেই সালাম দিল। মাহির মা মৃদুস্বরে সালামের উত্তর নিয়ে বলে, হঠাৎ এই সময় এলে? মাহি আপু আছে? মাহির মা থমথমে গলায় বলল, আছে, তবে ঘুমোচ্ছে। কি দরকার? এরকম অপ্রত্যাশিত উত্তরে নরির মনক্ষুণ্ণ হলো। নরি আমতা আমতা করে শুধালো, কিছু না, এমনি। দুঃখিত আন্টি, বিরক্ত করলাম। বলেই নরি ফিরে আসতে চাইল। মাহির মা পিছু ডাক দিয়ে প্রশ্ন ছুড়ল, শুনলাম তোমার নাকি আদবুড়োর সাথে বিয়ে ঠিক হয়েছে, ঘটনা কি সত্যি? মাহির মায়ের কণ্ঠে স্পষ্ট কৌতূহল। কিছু খুঁচিয়ে এই প্রশ্নটা করেছে সে। নরির কাছে অন্তত এটা স্বাভাবিক প্রশ্ন লাগলো না। মাহির মায়ের কথার সুরই বলে দিচ্ছে তাকে তার তাচ্ছিলতা। নরি শক্ত হয়ে পিছে ফিরে আলতো হেসে বলল, না আন্টি, বিয়ে ভেঙে গেছে। নরি বাসা থেকে বেরিয়ে গেল। মাহির মা নরির যাওয়ার পানে তাকিয়ে মিনমিন করে বলে, মেয়ের মুখ চলে ভালো, এর আবার কিসের কষ্ট? নরি গন্তব্যহীন হয়ে হাঁটছে। আশেপাশের মানুষজন তাকে যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে তাতে নরি বেশ স্থির। এসবের আড়ালের কাহিনী সে জানে। সুরভি যে ঢোল পিটিয়েছে মাহি ঠিকই বলেছিল। তবে লোকজনের এমন চাহনি বড্ড অস্বস্তিকর লাগছে নরির। খোলা আকাশের নিচে হাঁটলেও চারপাশে বিকৃত মানুষের বিকৃত নজর তাকে বড্ড পীড়া দিচ্ছে। যেন কোনো গণবসতি চলে এসেছে সে। শান্তি মতো নিঃশ্বাস ফেলতে পারছে না, রীতিমতো দম আটকে আসছে যেন। ফ্রিসা তো ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে মানুষদের চলাচল দেখছে। মানুষরা কি তাকে দেখছে? হয়তো। এসব সহ্য করতে করতে নরি হঠাৎ সিদ্ধান্ত নিল সে প্রীতমদের বাড়িতে যাবে। আজ একটা কিছুই হবে। ভাবনা অনুযায়ী নরি প্রীতমদের গলিতে প্রবেশ করলো। এই তো কয়েক বাড়ি পরেই আকবর ভিলা। বেশ নামি দামি মানুষ তারা। আকবর ভিলার সামনে পৌঁছাতেই প্রীতমদের বাড়ির ডান পাশে একটি বড় উঠান আছে। সেই উঠানে মানুষদের বিচরণ। কেউ কেউ চেয়ার টানছে বা কেউ লোহার একটি বারবিকিউ চুলা। এই চুলা অবশ্য নরি টিভিতে দেখেছে। সকলেই ব্যস্ত হয়ে ছুটছে। পরপর অট্টহাসির শব্দ শোনা যাচ্ছে। নরি মুখে ওড়না পেঁচিয়ে পিটপিট করে সকলকে লক্ষ্য করছে। আকবর বাড়ির সামনে আসার পূর্বে ফ্রিসা এদিক সেদিক খেলতে চলে যায়। তাই এই মুহূর্তে ফ্রিসা নরির সাথে নেই। গেটে দারোয়ান ছিল না বিধায় নরি অনায়াসে ঢুকে পড়েছে। তাও ধরা খাওয়ার ভয় কাজ করছে তার মধ্যে। এতগুলো মানুষ দেখেই মূলত তার হৃদয়ে ভীত সৃষ্টি হয়েছে। নরি ওদের দেখতে দেখতে একটি আম গাছে পিছে এসে দাঁড়ালো। এই গাছটি দেয়াল ঘেঁষে না হলেও গাছের এলোমেলো ডালপালা দেয়াল ভেদ করে বাইরে চলে গেছে। গাছটা বেশ মোটা এবং শক্ত। নরির মতো হ্যাংলা পাতলা মেয়েকে অনায়াসেই আড়াল করে ফেলবে, যদি না নরি নিজেকে সেইভাবে আড়াল করতে পারে। সবার মাঝে নিবিড় দৃষ্টি বুলিয়ে দেখতে পেল প্রীতমের মাকে। তিনি চেয়ারে বসে পাতলা নোটবুক নিয়ে মুখে বাতাস করছেন, বসেছেন গাছের ছায়াতলেই। হঠাৎ কোথা থেকে প্রীতম চলে আসলো গাছটার কাছাকাছি। কানে তার ফোন। প্রীতমকে হঠাৎ দেখে নরি চমকে উঠল। সে চমকে ভুলবশত তার মুখ দিয়ে বেরিয়ে এসেছিল অস্ফুট শব্দ, প্রীতম ভাই। কণ্ঠস্বর ছিল ক্ষীণ, তাও সেই স্বর প্রীতমের কর্ণধারে প্রবেশ করলো। প্রবেশ করা মাত্রই কানে থেকে ফোন নিয়ে পাছে ঘুরে তাকালো। প্রীতমের হঠাৎ ঘাড় ঘুরিয়ে তাকানো দেখে তড়িৎ তার বের করা মাথা গাছের আড়াল নিয়ে আসলো। এটা প্রীতম খেয়াল করেছে এক সেকেন্ডের জন্য হলেও। পরবর্তীতে নিচের দিকে তাকাতেই দেখলো কামিজের অংশ। এতে ভুল দেখার কোনো সম্ভাবনা নেই। প্রীতম কলের ওপর প্রান্তে থাকা আগন্তুককে বলে ওঠে, আমি তোমায় পরে কল করছি।
নরি এদিকে গলায় দম আটকে রেখেছে, ধরা খেলে কি জবাব দিবে সে। সব সময় মানুষ তার দিকে গোল গোল চোখে তাকিয়ে থাকবে, যার নরির জন্য লজ্জাজনক। হঠাৎ মেলি কণ্ঠে কেউ প্রীতমকে ডেকে উঠল। প্রীতম হাঁক ছেড়ে বলল, আসছি, অপেক্ষা করো। নরি আতকে উঠল। প্রীতমের কণ্ঠস্বর শুনে বুঝতে পারল প্রীতম তার বেশ কাছাকাছি। আতঙ্কে নরি মুখে এক হাত চেপে ধরল। প্রীতম গাছের পেছনে এসে দেখল নরি দাঁড়িয়ে আছে। হাসল সে, গাছে এক হাত দিয়ে হেলান দিয়ে হাসি বজায় রেখে বলল, তাহলে তুমি এখানে দাঁড়িয়ে? নরি চমকে উঠে মাথা উঁচু করে তাকালো। প্রীতম অদ্ভুত দৃষ্টিতে নরির চোখ জোড়া দেখছে। প্রীতমের চোখ জোড়া মুগ্ধতায় ডুবে। বিব্রত বোধ করল নরি। নরি দুই ধাপ পিছিয়ে আমতামতা করে বলল, কথা ছিল। বলে ফেলো। আপনার মা আমার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। হয়তো। প্রীতম সহজ স্বীকারোক্তি। নরি পিটপিট করে প্রীতমের দিকে তাকিয়ে বলে, আপনি মেনে নিচ্ছেন? প্রীতমের হাসিটা উধাও হয়ে গেল। ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, মায়ের পছন্দ তো নাকচ করতে পারি না। আপাকে ভালোবাসেন না আপনি? প্রীতম যেন ভূত দেখার মতো চমকে উঠল। এর মানে কি নরি রাফিয়া আর তার বিষয় সবটা জানে? প্রীতম থমথমে গলায় বলল, বাসি। তাহলে সব কেন মেনে নিচ্ছেন? মায়ের তোমায় পছন্দ, আমি চাইলেও বলতে পারছি না। নরি হাসল, তাচ্ছিল্যের হাসি। হাসি বজায় রেখে ম্লান কণ্ঠে বলল, আপনার ভালোবাসায় বিরাট খাদ আছে প্রীতম ভাই। যেহেতু আপাকে বিয়েই করতে পারবেন না, সেহেতু খামোখা কেন আপার গায়ে প্রেমের রং লাগালেন? আন্টি মানবে না, আপনি আন্টিকে জানাতে পারবেন না, এসব চিন্তা ভাবনা করেই আপনার প্রেম করা উচিত ছিল। নরি চলে আসতে নিতে প্রীতম নরির হাত ধরে আটকালো। বলিষ্ঠ হাতের সংস্পর্শে নরির আত্মা কেঁপে ওঠে। চমকে ঘাড় ঘুরিয়ে প্রীতমের দিকে তাকিয়ে সে, যদি বলে তোমায় বিয়ে করে তোমায় ভালোবাসতে চাই, অধিকার দেবে না? ছাড়ুন আমার হাত। আপনার মানসিকতা কেমন সেটা আমার বোঝা হয়ে গেছে। খবরদার আমার এবং আমার আপার দিকে নজর তুলে তাকাবেন না। প্রীতম হাসলো, এক ফোঁটা রাগ না দেখিয়ে বলল, ঠিক আছে, তবে তোমার দিকে তাকাবো, 100 বার তাকাবো। বিয়ে তো আমাদের হচ্ছেই, সে যাই বলো না কেন। মা, দেখো কে এসেছে, তোমার বৌমা এসেছে। প্রীতমের মা এসেছিলেন প্রীতমের সাথে মেয়েটাকে দেখার জন্য। কাছাকাছি আসতে প্রীতম তাকে ডেকে উঠল। প্রীতমের মা লম্বা লম্বা পা ফেলে ওদের মাঝে এসে দাঁড়ায়। নরের মুখ থেকে কাপড়টা সরিয়ে নরের থুতনি চেপে হাসি মুখে বলল, আরে নরেনজি, এসেছো? আবার পালিয়ে যাচ্ছ? ভাগ্যিস প্রীতম তোমায় ধরে ফেলেছে। ভালো সময় এসেছো। প্রীতমের বন্ধুবান্ধবীরা মিলে পার্টি করবে, তুমিও থাকো। নরি পড়ল অস্বস্তির চরম সীমানায়। জড়তার সাথে প্রীতমের দিকে তাকালো। প্রীতম তার দিকে তাকিয়েই মুচকি মুচকি হাসছে। নরির গা ঘিন ঘিন করে উঠল। পরিস্থিতি সামাল দিতে নরির জড়তার সাথে আওড়ায়, আমায় যেতে হবে আন্টি। ফ্রেশাকে খুঁজতে খুঁজতে এদিকে এসে পড়েছি। দুঃখিত আপনাদের বিরক্ত করার জন্য। এ মা, কি বলছো? কিসের বিরক্ত করলে? আমিও তো বললাম থেকে যেতে। না 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 আন্টি, এখন ফ্রেশাকে নিয়ে চিন্তিত। খুঁজতে হবে ফ্রেশাকে। আপনি আশা করছি আমার বিষয়টি বুঝবেন। আসছি। বলেই কোনো রকমে কথা কাটিয়ে চলে আসতে নিল। এরকম সময় পেছন থেকে কারো মেলি কণ্ঠস্বর শুনতে পেল। মেয়েটা কে ছিল আন্টি? তোমাদের প্রীতমের হবু বউ। হবু বউ শব্দটি শুনে নরের গা গুলিয়ে আসলো। হাঁটার গতি বাড়িয়ে দিয়ে চলে আসলো কেউ তাকে দেখার আগেই। রাতে নরি বারান্দার কর্নারে বসে ফ্রিশার খাওয়া দেখছে। এমতো অবস্থায় পেছন থেকে তার উপর আক্রমণ হলো। কেউ নরিকে হ্যাচকা টানে দাঁড় করালো। নরি রাফিয়াকে দেখে কিছু বলার পূর্বে রাফিয়া নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নরির গালে শক্ত করে একটা চড় বসালো। নরি এমনিতে কিছু না খাওয়ার কারণে দুর্বল শরীরে শক্ত চড় পড়ায় নরি টাল সামলাতে না পেরে গ্রিলে গিয়ে পড়ল, যার ফলস্বরূপ কপালে জোরে ব্যথা পেল। অসহনীয় ব্যথায় নরি ক্ষীণ আর্তনাদ করে উঠল। রাফিয়া ওই অবস্থাতেই নরিকে টেনে তার দুই বাহু চেপে ধরে চিৎকার করে বলে উঠল, চুপ, একদম চুপ, ধোকাবাজ। দুধ ভাত দিয়ে এতদিন যে কালসাপ পুষেছি তা তো জানতামই না। এই ছিল তোর মনে? এতটা নিচে নামতে পারলি তুই? রাফিয়া কাঁদছে, চোখে জল থাকলেও ক্রোধে কপালের রগ ফুলে আছে। নরি ক্রোধনরত অবস্থায় ভাঙা গলায় বলল, এমন করছো কেন আপা? আমি কি করেছি? আরেকটা কথা বললে তোর গালে আরেকটা চড় দিতে সময় লাগবে না। আমারই খাস, আবার আমার পেছনে ছুরি বসালি। আমার বিশ্বাসের এই মর্যাদা দিলি? প্রীতমের সাথে তোর কি?
হঠাৎ নওরির কান্না বন্ধ হয়ে গেল। কি বলছে রাফিয়া? সে কি জেনে গেছে প্রীতমের বাসায় যাওয়ার কথা? নওরি আটকে গলায় বলল, তুমি ভুল বুঝছো আপা। আমি রাফিয়া হঠাৎ নওরিকে ছেড়ে দিল। হাসতে হাসতে বলল, ও তাই, আমি ভুল বুঝেছি। বাহ, বেশ তো। বলতে বলতে রাফিয়া তার হাতের ফোন থেকে একটা ছবি বের করলো। সে ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে প্রীতম নওরির হাত ধরে আছে। নওরি নির্বাক হয়ে তাকিয়ে রয় ছবিটার দিকে। কে পাঠালো এই ছবিটা? কি চায় সে? কি জবান বন্ধ! তুই এভাবে আমার ভালোবাসায় কুনজর দিবি আমি তা ভাবতে পারিনি রে নরি। প্রীতমের বন্ধু ছবিটা না পাঠালে আমি হয়তো ভুল বোঝার মধ্যেই থাকতাম। কি পেলি আমাকে এভাবে ধোকা দিয়ে? কিভাবে পারলি? শেষ কথাগুলো বলতে বলতে রাফিয়া কেঁদে দিল হু হু করে। নওরির চোখের অশ্রুর মেলা। ব্যস্ত ভঙ্গিতে বলতে লাগলো, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় আপা। আমায় বোঝো তুমি। আমি তো জিজ্ঞেস করতে গিয়েছিলাম কেন তোমায় ছেড়ে আমায় বিয়ের প্রস্তাব দিল। আমি শুধু এই উত্তরটুকু জানতে গেছি আপা। চোখের দেখা সবসময় সত্যি হয়নি। সব কিছুর মধ্যেই নির্দিষ্ট এক সত্য এবং ঘটনা থাকে। সেই ঘটনা হচ্ছে তোর সাথে প্রীতমের সম্পর্ক আছে, তাই তো? নরি এবার নির্বাক হয়ে রইল। রাফিয়া নগণ্য দৃষ্টিতে নরির দিকে তাকিয়ে আছে। মুখে তার তাচ্ছিলের হাসি। নরি শূন্য নজরে তাকিয়ে রইল তার আপার দিকে। দুজনে নিশ্চুপ। ফ্রিসা খাবার ছেড়ে বড় বড় চোখে সবটা দেখল। নরির কপালের এক অংশ ফুলে লাল টকবগে হয়ে আছে, সেটাও দেখেছে। রাফিয়ার চোখ মুছতে মুছতে বলল, আজ থেকে আমি জানবো আমার কোনো বোন নেই। আমার বোন মারা গেছে মায়ের সাথেই। তুই মরে গেছিস আমার কাছে আজ। তোকে 2 দিন সময় দিলাম। এই বাড়িতে যেন তোকে আর না দেখি। বলেই রাফিয়া চলে গেল। শুধু নরি সেখানে দাঁড়িয়ে রইল। ব্যথায় যন্ত্রণায় বুক ফেটে কান্না উপচে আসছে তার। রাফিয়ার কথাগুলো তীরের মতো করে তার বক্ষে এসে লেগেছে। কিছুটা শুকিয়ে আসা ক্ষততে পুনরায় গভীর ক্ষত সৃষ্টি হলো। হৃদয়ে রক্তক্ষরণ হলো। ফ্রিসা খাবার শেষ করে নরির পায়ে জিভ দিচ্ছে। নরির গা ঘেঁষছে। নিস্তব্ধ লিভিং রুম। আশরাফ সাহেব ঝিমোচ্ছেন ঘুমে। ঘড়ি কাটা 11:15। মৌসুমী আক্তার বারবার ফোন দেখছেন আর আশরাফ সাহেবের ঝিমানো দেখছেন। চোখে মুখে তার একরাশ বিরক্তিতে কপাল পড়ছে কত শত ভাঁজ। সন্তর্পণে ফুঁসছেন ক্রোধে। ক্রোধ উপচে আসতে চাইছে যেন, কিন্তু মৌসুমী ক্রোধ উপচে আসার পূর্বে গিলে নিচ্ছেন। চিন্তার রীতিমতো মাথা ভন ভন করছে। হাতের সেলফোনে একটি ডায়াল লিস্টে দৃশ্যমান। ডায়াল লিস্টের সর্বপ্রথম নাম্বারের পাশে জলজল করছে 2টি সংখ্যা। 47 বার নাম্বারের মালিককে কল দেওয়া হয়েছে, কিন্তু সেই মালিক রেসপন্স করেনি। সন্ধ্যা থেকে সে মানবটি সেলফোন বন্ধ। মৌসুমী রাগে ক্ষোভে সবকিছুর বিরক্তির সাথে দেখছেন। আশরাফ সাহেব ঘুমাচ্ছেন 9টা থেকে, কারণ মৌসুমী খাবারের সাথে লোকটিকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিলেন। মৌসুমী ইচ্ছে করে নয়, বরং এক প্রকার বাধ্য হয়ে এই পন্থা অবলম্বন করেছেন, যার কারণে আশরাফের কোনো সাড়া শব্দ নেই, সময়েরও খেল নেই। মৌসুমীর নিঃশ্বাস ঘন ঘন হচ্ছে, আর সহ্য করতে পারছে না সে। মিনমিন করে শুধালো, ছেলেটা আমায় আর এক বিন্দুও শান্তি দিল না। হঠাৎ আশরাফ সাহেবের ঘুম ভেঙে গেল। ফোলা চোখ জোড়া দিয়ে চারিপাশ পরখ করতে লাগলো। হঠাৎ ঘুম ভাঙায় কিছু বুঝে উঠতে পারছেন না। একটা ঘোরের মধ্যে আছেন যেন, ঘুমের ঘোর। এদিকে মৌসুমীর ভয়ে গলা শুকিয়ে এলো, যাকে বলে গলা শুকিয়ে কাট কাট। কপালেও বিন্দু বিন্দু ঘাম জমেছে, যা বেশ ভালোভাবে টের পেল সে। এখন কি হবে? আশেপাশে পানি খুঁজল মৌসুমী। জলতৃষ্ণায় বক্ষ মোচড় দিয়ে উঠেছে যেন। আশরাফ সাহেবের মস্তিষ্ক সক্রিয় হতেই সে শটান মেরে বসল। কোথায় এসেছে এবং কেন এসেছে সেটাও মস্তিষ্ক পরিষ্কার করছে। আশরাফ সাহেব ঘন ঘন পলক ফেলে বলল, দুঃখিত ভাবি, কখন যে চোখ লেগে এলো বুঝতে পারিনি। আপনার ছেলে এসেছে? মৌসুমী শুকনো ঢোক গিলে বলল, আসছে, কাছাকাছিই আছে। আশরাফ সাহেব হাত ঘড়িতে সময় দেখতেই তার চোখ কপালে উঠে গেছে। মাঝরাত হয়ে গেছে, আর সে কিনা এতটা সময় ঘুমিয়েছে। আশরাফ কিছু বলতে নিলেই বাহির থেকে হর্নের শব্দ এলো। মৌসুমী হাঁপ ছেড়ে বাঁচলেন। ভাগ্যিস ছেলেটা সময় মতো এসেছে, নয়তো কত কিছু যে বলতে হতো ভাবতেই গা গুলিয়ে আসছে তার। মৌসুমী হাসি মুখে ফুটিয়ে বসা থেকে দাঁড়াতে দাঁড়াতে বলে, ওই তো এসে পড়েছে আমার ছেলে। জনসেবা করে তো, তাই মাঝে মধ্যে রাতও হয়ে যায় আসতে আসতে। আপনি আরেকটু বসুন, আমার হীরার টুকরো ছেলেকে দেখেছেন।
আশরাফ সাহেব ধৈর্য ধরে আরও কিছুক্ষণ বসলেন। মিনিট খানেকের মধ্যেই সদর দরজা দিয়ে প্রবেশ করলো একজন লম্বা চওড়া সুদর্শন যুবক। মৌসুমী সদর দরজা খুলেই রেখেছিলেন। ছেলেকে দেখে খুশিতে গদগদ হয়ে গেলেন। তবে ছেলের এলোমেলো হাঁটা দেখে মৌসুমীর হাসি উড়ে গেল। আশরাফ সাহেব কারো পায়ের শব্দ পেয়ে পেছন ফিরে বসা থেকে উঠে দাঁড়ালেন। প্রথমে মুখে হাসি ফুটলেও পরক্ষণে মৌসুমীর মতোই হাসি উড়ে গেল তার। মৌসুমীর ছেলের হাতের বিয়ারের কাচের বোতল, শার্টের একটা বোতাম খোলা, টাই ঢিলে হয়ে আছে। ইন করা শার্টটি একদমই ঠিক নেই। চুল উস্কো খুস্কো, চেহারার অঙ্গিভঙ্গিতে বোঝা যাচ্ছে ছেলেটি মাতাল। মৌসুমী ছেলের এই রূপ দেখে আকাশ থেকে পড়লেন। এ কি হাল করেছে তার ছেলে! মৌসুমী রাগে চিৎকার দিয়ে উঠল। ইরাদ, এসব কি? নিজের এ কি হাল করেছ? কেন আম্মি, আজ নতুন দেখছো এই হাল? আমি তো প্রায় সময়ই এইভাবে বাড়ি ফিরি। আপনার কি মনে হয় আঙ্কেল? ইরাদের কথায় আশরাফ সাহেব অপ্রস্তুত হলেন। বেসামাল ভঙ্গিতে কেশে দিয়ে বলে, তুমি কি আসলে মাতাল বাবা? কেন, দেখছেন না চোখে ঝাপসা দেখেন? চোখে সমস্যা হলে আমায় বলুন, আমার একজন ভালো আই ডক্টরের সাথে পরিচয় আছে। আপনি বললে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারি। ইরা, হোয়াট মা? হেল্প করছি, জনগণের সেবা। বলেই ইরাদ হাসল। অদ্ভুত হাসি। আশরাফ সাহেব থতমত খেয়ে গেলেন ইরাদের এরূপ কথাবার্তায়। যা বোঝার তা বুঝেও নিলেন। মৌসুমীর দিকে ফিরে বলে, সরি ভাবি, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। আপনি ছেলের যেমন গুণগান গেয়েছেন, এ বাড়িতে এসে তার একানাও প্রমাণ পেলাম না। ভালো থাকবেন, আসছি। বলেই আশরাফ গম্ভীর মুখে এক পলক এলোমেলো হয়ে দাঁড়ানো ইরাদের দিকে তাকিয়ে বড় বড় ধাপ ফেলে বেরিয়ে গেলেন। মৌসুমী তাকে মানানোর জন্য বেশ কয়েকবার পিছু ডাক দিলেন, কিন্তু আশরাফ সাহেব শুনলেন না। ইরাদ উকি মেরে যখন বুঝলো আশরাফ সাহেব চলে গেছে, তখনই ইরাদ সোজা হয়ে দাঁড়ালো। পাশের শোফিজে বোতলটা রেখে চুল ঠিক করছে হাত দিয়ে। মৌসুমী রাগে গিজগিজ করতে করতে বলে, এর মানে সব অভিনয় ছিল? এছাড়া আর উপায় কি বলো? যেভাবে আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছ, আমি বাধ্য হয়েছি। আমার নাক ডোবাতে তোর লজ্জা করলো না ইরাদ? কেউ যদি নিজে থেকে নাক ডোবাতে আগ্রহী হয়, তাতে আমার কি করার আছে শুনি? তো কি তুই বিয়ে করবি না? এভাবেই থাকবি সারা জীবন? সারা জীবন কি তোর রাজনীতি করেই যাবে? গেল, করলাম না বিয়ে, তবে এরপর থেকে বিয়ের কথা উঠাবা না, নয়তো পরবর্তীতে ভাঙচুর করব। কি ভাঙবি? তোমার ওসব সম্বন্ধীদের মাথা। মৌসুমী রাগে কি করবে নিজেই বুঝে উঠতে পারল না। এক প্রকার নিজের চুল টানতে ইচ্ছে করছে তার। এই ছেলে তেড়া কথাবার্তায় রীতিমতো তাকে পাগল করে তুলেছে। মৌসুমীর সামনেই হঠাৎ বিয়ারের বোতলে চুমুক দিল ইরাদ। মৌসুমীর এদিক থেকে চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এসব কি? তুই এই ছাইপাশ গেলছিস? কই, কোকাকোলা খাচ্ছি। বোকা পেয়েছিস আমাকে? একদম না, এগুলা কোকাকোলা। অভিনয়ের জন্য এটাই কোকাকোলা রেখেছি। মগের মূল্য পাইছিস? কোকাকোলা থাকবে এসব বোতলে? তুই কিন্তু নিজের সীমানা অতিক্রম করে ফেলছিস ইরাদ। আহা, রাখছো কেন? এই বোতল বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়। এই বোতল তো নকল। তুমিও না আমি। বলতে বলতে ইরাদ নিজের ঘরের দিকে চলে গেল। মৌসুমী ইরাদের কথা বিশ্বাস করলো না। সে বোতলটা নিয়ে নাকের সামনে নিয়ে শুকলো। আজে বাজে গন্ধ আসছে না, তবে এক প্রকার গ্যাস তার নাকে এসে বিঁধছে। ডাইনিং টেবিলের সামনে গিয়ে গ্লাসে তেল ঢেলে বুঝলেন আসলে এটা কোকাকোলা। ভালোই কায়দা করেছে ছেলে বিয়ে ভাঙার কথা মাথায় আসতেই মৌসুমীর রাগে মাথা ভন ভন করে উঠল। এত পরিকল্পনা করে এত কাঠখড় পুড়িয়েও কোনো লাভ হলো না। যখন ড্রয়িং রুমে মা ছেলের যুদ্ধ চলছে, তখন ইরাদের বাবা সিদ্দিক সাহেব নিজ কক্ষে গভীর ঘুমে আচ্ছন্ন। তুই পিক তুলে পাঠাইছিস কেন? মাথা খারাপ? আরে আমি জানতাম নাকি যে ওটা রাফিয়ার বোন? কিন্তু কথা সেটা নয়, তুই রাফিয়াকে ছেড়ে কেন ওর বোনকে প্রস্তাব পাঠালি? মাথা গেছে তোর? যায়নি, মা পছন্দ করেছে নরিনকে। এছাড়া রাফিয়াকে আমি কোনো কালেই বিয়ে করতাম না। মেয়েটার অহংকার বেশি, সুন্দরী বলে খুব ভাব দেখাই চলতো মহল্লায়। এই জন্যই প্রেম করে বোঝাইছি এত ভাব ভালো না। তবে আমার কিন্তু নরনকে মোটামুটি পছন্দ হয়ে গেছে। কথাগুলো বলেই প্রীতম আলতো হাসলো। হাতে একটা সেলফোন থাকলে সত্যি আপনার কথাগুলো রেকর্ড করে আপাকে শোনাতাম। তখন সে টের পেত আপনার এই আসল রূপ।
মেলি কণ্ঠস্বর শুনে প্রীতম চমকে পিছে ফিরে তাকালো। পিছনে নওরিকে দেখে সে হতবাক হয়ে গেল। নওরির হাতে বাজার ভর্তি ব্যাগ, দৃষ্টি বড়ই শীতল তার। প্রীতম শুকনো ঢোক গিলল। এর মানে কি নওরি সব শুনে নিয়েছে? প্রীতম আমতা আমতা করে নওরিকে ডাকলো, তার কথার মানে ব্যাখ্যা দিতে চাইল। নরে, আমার কথাটা শোনো। নরি গম্ভীর নজরে এক পলক প্রীতম এবং প্রীতমের বন্ধুকে যাচাই করে নিল। অতঃপর প্রীতমের কোনো কথা না শুনে ধূপধাপ পায়ে দ্রুত চলে গেল প্রীতমের দৃষ্টির সীমানার বাইরে। প্রীতম অজস্রবার নরিকে পিছু ডাক দিয়েছে, শক্ত নরিকে একবারের জন্য দমাতে পারেনি সে। হতাশ হয়ে পড়ল প্রীতম। প্রীতমের বন্ধু প্রীতমের কাঁধে হাত রেখেই প্রীতম ঝাড়ি দিয়ে হাত সরিয়ে ফেলল। অতঃপর চোখে মুখে ক্রোধ ফুটিয়ে কাটকাট গলায় বলল, সারা সব দোষ তোর। প্রীতম হাত জোড়া মুষ্টিবদ্ধ করে ফুঁসতে ফুঁসতে কোথাও চলে গেল। রাতে চুপি চুপি নরি তার বাবার ঘরে প্রবেশ করলো। সৎমা এবং বাবা দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। সৎমা তো রীতিমতো নাক ডেকে ঘুমাচ্ছে। কি শান্তির ঘুম তার, অথচ কেউ যে না ঘুমিয়ে রাত পার করছে, ব্যথার তাড়নায় দু চোখের পাথর এক করতে পারে না, সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। নরি নিঃশব্দে নিঃশ্বাস ফেলে বাবার দিকে গেল। বাবা বাম কাত হয়ে ঘুমোচ্ছে। নরি সন্তর্পণে বাবার মুখের কাছে হাঁটু গেড়ে বসলো। আবছা আলোয় বাবাকে প্রাণ ভরে দেখে নিল সে। মানুষটা তার কদর না করলেও এই মানুষটা তার বাবা। প্রতিটা মেয়ের কাছে বাবা নামক শব্দটা আস্ত দুর্বলতা। নরি ব্যতিক্রম নয়। নির্নিমেষ বাবার দিকে চেয়ে মিনমিন স্বরে বলল, তুমি আমায় ভালো না বাসলেও আমি তোমায় খুব ভালোবাসি বাবা। বলতে বলতে নওরির চোখ জোড়ায় অশ্রুরা ভিড় জমালো। ঝাপসা চোখে কিছুক্ষণ তাকিয়ে সন্তর্পণে চোখ মুছে ফেলল। অতঃপর নিঃশব্দে উঠে দাঁড়িয়ে বাবার বালিশের কাছে থাকা বাটন ফোঁটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। প্রিয় আপা, এই চিঠিটা তোমার জন্যই। আমি চলে যাচ্ছি তোমাদের থেকে অনেক দূরে। জানি না যেখানে যাচ্ছি সেখানে আমার আশ্রয় হবে কিনা, তাও আল্লাহর ওপর সব ছেড়ে দিয়েছি। আসে প্রীতম ভাইয়ের কথা, তুমি তাকে নিয়ে সুখী থেকো। তোমার সুখের জন্য এটুকুনই তো আমি করতেই পারি। এছাড়া কেউ তো আমার মনের অবস্থার খেয়াল রাখে না। চলে যাওয়ার কথা ছিল অনেক আগে। তোমার মায়া কাটাতে পারবো না বলে কোথাও যাইনি। মুখ বুঝে সহ্য করেছি সৎ মায়ের অত্যাচার। আমি তোমার করা অত্যাচারের কোনো প্রতিবাদ করিনি। কেন জানো? তুমি আমার বড় বোন। তোমার অবস্থা আমি বুঝি। একটি মায়া জালে অন্ধ হয়ে বন্দি তুমি। আমি তোমায় ধোকা দেইনি আপা। আমি সেদিন প্রীতম ভাইয়ের কাছে জানতে গিয়েছিলাম কেন আমার জন্য বিয়ের প্রস্তাব এলো, কেন সে তোমার ভালোবাসার মর্যাদা দিল না, সেসব জিজ্ঞেস করতে। কিন্তু তুমি আমায় ভুল বুঝলে। আচ্ছা আপা, তোমার ছোট বোনের চাইতে তোমার দুদিনের ভালোবাসাই বড় হয়ে গেল? একবার কি যাচাই করে দেখেছো তোমার ওই ভালোবাসা কতটা খাঁটি? আমি পারিনি এত সমস্যায় নিজেকে জড়িয়ে রাখতে। তাই আজ সিদ্ধান্ত নিয়েছি মুক্ত পাখি হয়ে যাব। অত্যাচার এবং দয়ার জেলখানায় আমি সেকেন্ডের জন্য থাকতে পারবো না। তাই চলে যাচ্ছি তোমাদের থেকে বহু দূরে। ভেবো না তোমার এই মরে যাওয়া বোনটা ভেঙে গুড়িয়ে গেছে, বরং সে ভাঙতে ভাঙতে শক্ত হয়েছে, পাথরের মতো শক্ত। তোমার মতো সে কল্পনার জগতে নেই। সে আর নীরব থাকবে না, একদম নীরব থাকবে না। অন্যায় হলেই কণ্ঠস্বর তার প্রতিবাদে মগ্ন হবে। কথা দিলাম তোমায়। ভালো থেকো। তোমার প্রতি আমার অনেক অভিযোগ আছে, তবে সেগুলো হৃদয়েই থাক। আল্লাহ হাফেজ। এরকমই এক চিঠি লিখে এসেছে নওরি। স্টেশন প্ল্যাটফর্মে নাম্বার 7। মানুষদের চলাচল কম। ধরণীতে ধীরে ধীরে আলো ফুটছে। আলো গ্রাস করছে অন্ধকার। হঠাৎ বিকট শব্দে ট্রেনের হর্ন বেজে ওঠে। শব্দের সাথে ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করেছে। হ্যাঁ, নওরি পালিয়েছে। মাহি তাকে পালাতে সাহায্য করেছে। নওরির সিটটা পড়েছে জানালার কাছে। যখন অন্যমনস্ক হয়ে ভাবছিল, তখনই মেলি ভরাট কণ্ঠস্বর শুনে নওরির ধ্যান ভাঙল। তোমার বিড়ালটা সুন্দর। নরি চমকে সামনের সিটে তাকায়। এক মধ্যবয়সী মহিলা বসে আছে। মুখে তার প্রাণ খোলা হাসি। নরি জোরপূর্বক হেসে প্যাট ব্যাগটায় তাকালো। বর্তমানে ব্যাগটি তার কোলে। এই ব্যাগে ফ্রিসা রয়েছে। একবার রাফিয়া আপার সাথে মার্কেটে গিয়ে এই ব্যাগটা দেখতে পায় সে। সেখানে দরদাম করে 6 মাস লাগিয়ে টাকা জমিয়ে এই ব্যাগটা কিনেছিল সে। মাহিও কিছু টাকা দিয়েছিল।
ফ্রিসা এখন গভীর ঘুমে আচ্ছন্ন। ফ্রিসা যেন নিঃশ্বাস নিতে পারে এজন্য ব্যাগের চেইন কিছুটা খুলে রেখেছে। ব্যাগটির পেছনে স্কুল ব্যাগের মতন হাতল থাকলেও সামনের দিক দিয়ে একদম ফাঁকা, যার জন্য ফলে অনায়াসেই দেখা যায় ভেতরের পোষা প্রাণীটি কী করছে। ভ্রমণেও এই ব্যাগটি বেশ কার্যকরী। নরি মহিলার বলা উক্তিটি মুচকি হেসে বলে, ধন্যবাদ। কোথাও যাচ্ছ? নর ইতস্তত বোধ করলো, আমতা আমতা স্বরে বলল, জি। কোথায়? ঢাকা। একা? একা কোথায়, এই যে আমার সঙ্গী আমার সাথে। বলেই নরি মুচকি হাসলো। মহিলা মুগ্ধ চোখে তাকিয়ে রয় নরির সেই হাসির দিকে। এই হাসিতে যেন মায়া এঁটে আছে, ব্যবহারও বেশ ম্লান। বেশ কিছুক্ষণ চুপ থাকলো তারা। আধা ঘন্টা পেরোতেই নরি মহিলার দিকে তাকিয়ে বলে, ঢাকা পৌঁছতে এতটুকু সময় লাগবে? হাসলো মহিলা, হাসি বজায় রেখেই বলল, এই তো আরও 1.5 ঘন্টা। নরি মহিলার দিকে তাকিয়ে রইল। আসলেই সে কি পৃথিবীতে ভালো মানুষ বেঁচে আছে? হ্যাঁ আছে, তার মাহি আপু এবং এই অচেনা মিশুক স্বভাবের মহিলাটি। নরি তার ব্যাগটা জড়িয়ে ধরে বসে আছে সন্তর্পণে। নরির পাশেই একটা লোক বসেছে, তাই তার ভয়ের অন্ত নেই। গুটিসুটি মেরে বেশ শান্ত হয়ে বসে আছে সে। তবে মহিলার সাথে কথা বলে তার ভয় লাগছে না। হয়তো নরির পাশের ভদ্রলোক ভেবে নিয়েছে নরি মহিলার পরিচিত, তাই সে অন্যদিকে ফিরে আছে। নরি ভয়ে ভয়ে পুরোটা পথ কাটালেও তার সাথে তেমন কিছুই হয়নি। দল থেকে কল করেছে, সকালে নাকি কোন দিকে আগুন লেগেছে সেখানে পৌঁছানোটা ইরাদের জরুরি। তাই সে কোনো রকমে রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়েছে। ঘুমের তাড়নায় চোখ ফুলে লাল হয়ে আছে। তীব্র বাতাসে উন্মুক্ত চুলগুলো বেশ উঠছে। তাড়াহুড়োয় হেলমেট নিতেই ভুলে গেছিল সে, নয়তো তার সেট করা চুলের এই বেহাল দশা হতো না। ইরাদ এক মোড় ঘুরতেই তার কিছুটা দূরত্বে তার পথে একটা মেয়ে এসে দাঁড়ায়। আকস্মিক এসে দাঁড়ানোয় ইরাদ বেসামাল ভঙ্গিতে খুব জোরে বাইক কষল। একটুর জন্য বেঁচে গেছে মেয়েটা, কিন্তু ইরাদ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে গরম নজরে সামনে থাকা মেয়েটির দিকে তাকালো। ইরাদ কিছু বলার জন্য প্রস্তুতি নিতেই মেয়েটা হন্তদন্ত ভঙ্গিতে ইরাদের কাছে এসে ইরাদের হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, প্লিজ হেল্প মি, আমার ব্যাগটা ছিনতাই হয়ে গেছে। ইরাদ চোখ বড় বড় করে তাকিয়ে রয় মেয়েটির দিকে। মেয়েটির মাথা ওড়নায় জড়ানো, মুখে ওয়ান টাইম কালো মাস্ক। ইরাদ থমকে তাকিয়ে রয় সে আখি যুগলের দিকে। সে চোখের গভীরতা অনুভব করলো ইরাদ। মেয়েটি ইরাদের চোখের সামনে চুটকি বাজিয়ে বলে, হ্যালো, শুনতে পাচ্ছেন? ইরাদ চমকে মেয়েটার দিকে তাকালো, অতপর কি বুঝে হালকা গলা খাকারে দিয়ে বলল, তাতে আমি কি করতে পারি? কি করতে পারি মানে? একটা মেয়ের ব্যাগ চুরি হয়ে গেছে মানে বিরাট বিষয়। আপনার কি সামান্য রেসপন্সিবিলিটি নেই? বলেই এক প্রকার দ্রুত ইরাদের পিছে গিয়ে বসে মেয়েটি। অভ্যস্ত ভঙ্গিতে নয়, ইরাদের কাঁধের এক অংশে খামচে ধরে বলে, সোজাসুজি গিয়েছে চোরটা, একটু এগোলেই পাওয়া যাবে। ও হ্যালো, আমি আপনাকে কেন হেল্প? আমি নিরুপায় হয়েই আপনাকে বলেছি, নয়তো আমিও কোনো অপরিচিত ছেলের সাথে মিশতাম না। প্লিজ। মেয়েটির জন্য এক প্রকার বাধ্য হয়ে ইরাদ বাইক স্টার্ট দিল। বাইক চলার মাঝে মেয়েটি হুট করে বলে ওঠে, এমন সাইকেলের মতো চালাচ্ছেন কেন? বাইকে তেল নেই? এবার ইরাদ বিরক্ত হলো মেয়েটির কথাবার্তায়। মেয়েদের এত ফটফট একদমই পছন্দ না ইরাদের। হৃদয় অসম্ভব কুঁচকে বলল, আপনি চুপ থাকলে বেশি খুশি হতাম। সরি, আমি অ্যাকচুয়ালি এত কথা বলি না, কিন্তু টেনশনে আমার মাথা ঠিক নেই। ইরাদ বাইকের স্পিড বাড়িয়ে দিল। রাস্তা ফাঁকা, স্পিড বাড়াতে বাধা নেই। স্পিড বাড়ানোর সাথে সাথে মেয়েটি দুহাত দিয়ে ইরাদের শার্ট খামচে ধরল। ইরাদ কিছুটা অপ্রস্তুত হলেও নিজেকে সামলে নিল। কিছু দূর যেতেই দেখলো একজন হাতে ব্যাগ নিয়ে ছুটছে। মেয়েটি তাকে দেখলো। সেই লোকটির দিকে আঙুল তুলে অস্ফুট স্বরে বলে উঠল, ওই যে আমার ব্যাগ। ইরাদ সেটি খেয়াল করতেই দ্রুত সেদিকে ছুটল। হাতে একটি লোহার রিং ছিল যা খুবই শক্ত। লোকটির কাছাকাছি যেতেই ইরাদ পেছন থেকে সেটা দিয়ে লোকটির মাথায় থাবা দিল। লোকটি ব্যথায় কুঁকড়ে জমিনে মুখ থুবড়ে পড়ল। ইরাদ বাইক থামাতেই মেয়েটি ছুটে এলো তার ব্যাগের দিকে। ইরাদও মেয়েটির পিছু নিতেই দেখলো মেয়েটির কাঁধে একটি ব্যাগ, যে ব্যাগের মধ্যে একটি বিড়াল। বিড়াল দেখে ইরাদ কিছুটা ভ্রু কুঁচকালো। নরি তার ব্যাগটি লোকটার হাত থেকে নিতে যেতেই লোকটি নরিকে ধাক্কা দিল। ইরাদ নরির পিছেই ছিল, তাই সহজে নরি দুই বাহু ধরে তাকে সামলালো। নরির কাছে ইরাদকে দেখে লোকটির গলা শুকিয়ে এলো। আবার ব্যাগ নিয়ে পালাতে চাইলেই ইরাদ খপ করে ধরে ফেলে। লোকটি অন্য হাতে তার পকেট থেকে মিনি ছুরি বের করে ইরাদের হাতে কিছু একটা আঘাত করে ব্যাগ ফেলেই পালালো।
ইরাদের হাত কিছুটা ছিলে সেই ক্ষতস্থান হতে তাজা রক্ত বের হচ্ছে। ইরাদ কিছুটা চোখ মুখ কুঁচকে ফেললেও তোয়াক্কা করলো না। নির্বাক ভঙ্গিতে হাত ঝাড়তে ঝাড়তে পিছে ফিরে তাকালো। মুহূর্তেই দৃষ্টি আদান প্রদান হলো নওরির সঙ্গে। ইরাদের চোখে চোখে রেখে দিব্যি শান্ত হয়ে আছে নওরি। এরূপ চাহনিতে ইরাদ চমকালো বটে। নওরি যেন ইরাদকে চিনতে চেষ্টা করছে। ইরাদের সাথে সে কতটা সুরক্ষিত তা বুঝতে চাইছে। মেয়েদের নজর সবসময় তীক্ষ্ণ হয়। এরা পুরুষদের চোখের ভাষা বুঝতে পারে। সেই চোখ পরখ করে বুঝতে পারে পুরুষটির উদ্দেশ্য ভালো নাকি খারাপ। নওরি এ বিষয়টি ক্ষীণ হলেও ধরতে পারল যে ইরাদ খারাপ পুরুষদের দলভুক্ত নয়। তাও মনের আশঙ্কা থেকেই যায়। তার জীবনটা এখন নতুন অধ্যায়ের নতুন এক সূচনায় শুরু হয়েছে। এই শহরে বাঁচতে হলে এরকম কম বেশি নানান জনের সাথে তাকে মিশতে হবে, তাদের পদক্ষেপ বুঝতে হবে। হঠাৎ ইরাদের হাতে চ্যাচড়া করে একটি সরু ক্ষত এবং সেটিতে রক্ত দেখে নওরি আঁতকে উঠল। চিন্তায় জর্জরিত নওরি পরপর 2 ধাপ এগিয়ে এলো ইরাদের দিকে। হাতের দিকে করুণ নজরে তাকিয়ে নওরি অনুশোচনায় দগ্ধ হয়ে শুধায়, সরি, অনেক অনেক সরি। আমার জন্যই আপনাকে আঘাত করা হলো, কিন্তু আমার কাছে ব্যান্ডেজ আর নেই। ইটস ওকে, বড় কিছু হয়নি, ব্যস্ত হবেন না। ব্যস্ত না হওয়ার কারণ আমি দেখছি না। আপনি আমার জন্য এরকম বিপদে পড়েছেন, দাঁড়ান আমি ব্যবস্থা করছি। বলেই নওরি তার ওড়নার একাংশ ছিঁড়তে নিলে ইরাদ বাধা দেয়। নওরি বোকার চাহনি নিক্ষেপ করে ইরাদের পানে। ইরাদ সেই চোখে তাকিয়ে বলে, ফার্মেসি আছে পাশেই, ওড়না ছিঁড়ে কি হবে? নওরি এদিক ওদিক তাকালো, এরপর অস্ফুট স্বরে আওড়ায়, হ্যাঁ তাই তো। হঠাৎ নওরির হুঁশ ফিরে। এতক্ষণ কি করেছে তা যেন বিদ্যুতের বেগে তরঙ্গিত হলো। সে কিনা একজন অচেনা যুবকের সাথে গা গুলিয়ে আসলো নওরির। পর মুহূর্তে মাথায় এলো ইরাদের অবস্থার কথা। যতই হোক নওরির জন্য ইরাদ এই পরিস্থিতির শিকার হয়েছে। ইরাদ ফার্মেসির দিকে চলে গেল। নওরিও তার ব্যাগ টানতে টানতে ইরাদের পিছু নিল। অনুশোচনায় ক্রমাগত ঘামছে সে। নওরির পরিবারে কেউ যদি তার জন্য ভুল করেও ব্যথা পেত তাহলে এতক্ষণে কয়েক যুদ্ধ লেগে যেত। সে যুদ্ধের অস্ত্র সব নওরির উপর দিয়ে যেত। কিন্তু সেখানে ইরাদ সম্পূর্ণ নিশ্চুপ, কিচ্ছু বলেনি, অচেনা একজন হয়েও। এই বিষয়টি বড্ড বেশি ভাবাচ্ছে নওরিকে, সাথে ঘাবড়াচ্ছেও। ইরাদ ব্যান্ডেজ করাতে করাতে কোনা চোখে নওরিকে দেখছে। নওরি একমনে ইরাদের হাতের দিকে তাকিয়েই আছে। নওরির চোখে মুখে ভীতি দেখে ইরাদ কিছু বলতে পারছে না। তার জন্য যে নওরির অনুশোচনা অপরাধবোধ কাজ করছে একটা ভালো লাগলো ইরাদের। তবে মেয়েটাকে প্রথম দেখাতে বাচাল মনে হলেও মেয়েটা অতিরিক্ত শান্ত, কিছুটা বোকাও বটে। নওরির একটা কথাই তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। সরি, আমি অ্যাকচুয়ালি এত কথা বলিনি, কিন্তু টেনশনে আমার মাথা ঠিক নেই। এতই চিন্তা তার? কিসের চিন্তা ছিল তার? ব্যাগ হারানোর হয়তো। ব্যান্ডেজ করা শেষে হতেই নওরি আগ বাড়িয়ে লোকটির উদ্দেশ্যে বলেছে, কত টাকা হয়েছে বলুন, আমি দিচ্ছি। বলতে বলতে সে চেয়ারের উপরে রাখা ব্যাগের দিকে এগিয়ে গেল। ইরাদ নওরিকে কিছু বলেনি, সে টাকা দিতে চায় দিক। ইরাদের এতে কোনো দ্বিমত নেই। নওরি ব্যাগের চেন খুলে কাপড় হাতড়ে একটা ছোট পার্স বের করলো। পার্সের একাংশের চামড়া ছিলে ঝুলছে, এটা ইরাদ ভালোই লক্ষ্য করেছে। লোকটি অ্যামাউন্ট বললে নওরি পার্স খুলে দেখলো একটা 5 পয়সা এবং একটা 2 পয়সা। মুহূর্তেই নওরির মুখমণ্ডলে অন্ধকার গ্রাস করলো। তার টাকা কই গেল? সে তো পার্সে রেখেছিল। তাহলে এবার কান্না পেয়ে গেল নওরির। তার জমানো টাকা এবং মাহির দেওয়া টাকার মিনিমাম 1000-এর মতো টাকা ছিল তার, কিন্তু এখন তো সব খুইয়েছে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে কি করে? এই অচেনা শহরে চলাফেরা করবে কি করে? নওরির এরূপ অভিব্যক্তি স্বাভাবিক লাগলো না ইরাদের। চাহনি দেখেই বোঝা যাচ্ছে কোনো কারণে নওরি ডিপ্রেসড। ইরাদ উঠে দাঁড়িয়ে শার্ট টানতে টানতে নওরির দিকে এগিয়ে গেল। নওরি ইরাদের উপস্থিতি তার কাছাকাছি আসতেই নওরি মিনমিন করে বলল, ছিনতাইকারী আমার টাকাগুলো নিয়ে গেছে, একদম আগে ভাগেই। ইরাদ হতবাক নওরির কথা শুনে। ভ্রুদয় কুঁচকে কিছুক্ষণ নওরির দিকে তাকিয়ে রয়। নওরি তার খালি ছোট পার্সটি দেখায়। ইরাদ হালকা হেসে বলে, ব্যাপার না, আমি দিয়ে দিচ্ছি। ইরাদের বলা কথার উত্তর খুঁজে পেল না নওরি। অপরাধীর মতো মাথা নিচু করে রাখলো। দৃষ্টি তার সোজা পায়ের দিকে। ফার্মেসি থেকে বের হওয়ার সময় ইরাদ নওরির উদ্দেশ্যে বলল, শহরে নতুন? নওরি মাথা নিচু করে ইতিবাচক মাথা নাড়ায়। ইরাদ এদিক সেদিক তাকিয়ে বলে, আগে এসেছেন? না। নওরির জড়ানো কণ্ঠস্বর। শহরে নতুন, পথঘাট চিনেন না, টাকাও সব খুইয়ে ফেলেছেন। এখন নিজ গন্তব্যে পৌঁছাবেন কি করে শুনি?
উত্তর নেই নওরির। কি উত্তর দেবে ঠাউর হলো না নওরির। ইরাদ নিজের বাইকের কাছে গিয়ে দাঁড়ায়। নওরি ভীত নজরে চারপাশ এক পলক দেখে নিল। হঠাৎ ইরাদের সেলফোন বেজে ওঠে। ফোনের রিংটন শুনে নওরিরও তার বাবার ফোনের কথা মনে পড়ে যায়। দ্রুত ব্যাগ থেকে বাটন ফোনটি বের করে। ফোনটি নিজের সাথে নিয়ে এসেছে সে। বাটন ফোনটা অন করতে দেখলো সৎমা এবং রাফিয়ার অনেকগুলো কল। নিশ্চয়ই বাবার ফোন পাচ্ছে না বলে কল দিয়েছে বারবার। নরের মনোগহ্বরে একটি প্রশ্ন উদয় হলো। আচ্ছা, এতক্ষণে কি সবাই জেনে গিয়েছে যে সে পালিয়েছে? তাদের কি চিন্তা হচ্ছে নরের জন্য? ফোঁস করে নিঃশ্বাস ফেলল সে। বেশি ভাবছে সে। এত ভাবলে এই জীবনে আগাবে কি করে? আরে তোরা সামলা, আমি ঝামেলায় আছি, আমার পৌঁছাতে দেরি হবে, রাখছি। ইরাদের কণ্ঠস্বর শুনে নরের ধ্যান ভাঙে। ইরাদ কল কেটে ফোন পকেটে পুরে বলে, কোথায় যাবেন বলুন, আমি দিয়ে আসবো। কিন্তু আপনার সময় নষ্ট হচ্ছে আমার জন্য। সেরকম কিছু না, আপনাকে সাহায্য করতে পারলে আমি নিজেই খুশি হব। নরের কিছুক্ষণ চুপ করে ভেবে ফোনের বাটন টিপে একটি মেসেজ বের করলো। সেই মেসেজে একটি জায়গার অ্যাড্রেস দেওয়া। নরের সেই অ্যাড্রেসের পুরোপুরি ঠিকানা না দিয়ে কিছুটা বলে, মোড়ে নামিয়ে দিলেই হবে। সত্যি তো? ইরাদের বাইকে উঠে বসলো। নরের ইতস্তত পায়ে এগিয়ে গিয়ে ইরাদের সামনে ঠায় দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ ইরাদ বিরক্তি প্রকাশ করে বলে, আমার কাজ আছে, এভাবে দাঁড়িয়ে থেকে আমার সময় নষ্ট করবেন না প্লিজ। নরির খারাপ লাগলো ভীষণ। আজ সে নিরুপায় বলে তো ইরাদকে বিরক্ত করছে, নয়তো নরিরও বিন্দুমাত্র ইচ্ছে নেই একজন অপরিচিত ছেলেকে বিরক্ত করার। নতুন শহরে পা দিয়েই কত ঘটনা ঘটে গেল। নিজের টাকা চুরি হয়ে গেল, এই শোক তো নরির কাটছেই না। প্রথম ধাপেই যদি এত ধাক্কা খেতে হয় তাহলে বাকিটা পথ কি করে এগোবে? নরি বেশ ভেবেচিন্তে আলতো স্বরে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।